মায়ের কথায় কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। তুমি ভেতরে এসো। ফাবিহা ধীর পায়ে এগিয়ে এসে শাবাবের পাশে দাঁড়ালো। মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো? শাবাব মৃদু হেসে বলল, ভালো। কেন গিয়েছো সুমনের সাথে ঝামেলা জড়াতে? ফাবিহার প্রশ্ন সরাসরি এড়িয়ে গিয়ে শাবাব জিজ্ঞেস করলো, তোমার পড়াশোনা কেমন চলছে? বাসার সবাই ভালো? ফাবিহা শক্ত মুখে বলল, তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। কেন গিয়েছিলে সুমনের কাছে? আমার ওর সাথে ব্যক্তিগত ঝামেলা আছে, সেটা মেটাতেই গিয়েছি। তুমি হঠাৎ আমাকে দেখতে এলে যে? ফাবিহা শক্ত হয়ে বলল, আমি এখানে থাকতে আসিনি। আমার জন্য কেন ঝামেলা জড়ালে সেটাই জানতে এসেছি। আমার জন্য কেউ নিজের ক্ষতি করুক সেটা আমি চাই না। আমি তোমার জন্য ঝামেলায় জড়াইনি, বলেছি তো আমার ব্যক্তিগত ঝামেলা আছে সুমনের সাথে। ফরহাদ আমায় মিথ্যে বলল? ফাবিহার তির্যক চাহনি। শাবাব বলল, ফরহাদ কি বললো না বললো এসব তোমার বিশ্বাস করতে হবে? পৃথিবীতে মানুষের কাজের অভাব পড়েছে যে তোমার জন্য ঝামেলায় জড়াতে যাব? ফাবিহা শাবাবকে আগা গোড়া একবার স্ক্যান করে নিল। সে ভাঙা ডান হাত মৃদু চেপে ধরতে মৃদু চিৎকারে আর্তনাদ করে উঠল শাবাব। এই কি করছো? প্রথমবার রাতে আমার ভাঙা হাতে পিঠ দিয়ে শুয়েছো, এখন আবার আমার হাত গুঁড়ো করে ফেলছো। ফাবিহা শাবাবের চোখে চোখ রেখে বলল, ব্যথা লাগে? শাবাবের নাক ফুলে উঠেছে রাগে, দাঁতে দাঁত চেপে বলল, না, খুব আরাম পাচ্ছি। আরো জোরে চেপে ধরো, ইডিয়েট। ফাবিহা শক্ত মুখে বলল, সত্যটা বলো শাবাব। হ্যাঁ, আমি তোমার জন্য ঝামেলায় জড়িয়েছি, কারণ সুমন তোমার পেছনে পড়ার কারণ হিসেবে আমি দায়ী। হাত ছিঁড়ে দিল ফাবিহা। হালকা ভাবেই হাত ধরেছিল। দ্বিতীয়বার আঘাত পাওয়ার জায়গা মৃদু চাপ দিলেও ব্যথা পাওয়া স্বাভাবিক। এবার স্বাভাবিক গলায় বলল, সুমন তোমার কারণে আমার পেছনে পড়ে থাকেনি, তাই নিজেকে দায়ী করে চালাকি করার চেষ্টা করবে না। শাবাব হাতের দিকে তাকিয়ে রইল বেদনাদায়ক দৃষ্টিতে। ফাবিহা বলল, তেমন কিছু হয়নি হাতের, আসছি আমি। ফাবিহা পা বাড়াতে শাবাব বলে ফেলল, তুমি নাকি কাল আমার জন্য কেঁদেছো, এত দরদ? ফাবিহা ঘাড় বাঁকা করে পিছে ফিরে পড়ল। কে বলেছে তোমায় এসব ফাউল কথা? শাবাব প্রশ্নের জবাব না দিয়ে বলল, বিয়ে করছো না কেন? ফাবিহা বলল, জীবনে আর কতবার বিয়ে করব? একবার তো করলাম, খায়েশ মিটে গিয়েছে। ওটা বিয়ে ছিল না। যদি তোমার কোনো বান্ধবী সিঙ্গেল থাকে তাহলে বলো। ফাবিহা হতাশ হলো। তুমি কখনো ভালো হবে না। শাবাব এবার সিরিয়াস হয়ে বলল, আবার অনুরোধ করছি, যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও। আমি বোধহয় তোমায় ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার দ্বিগুণ ঘৃণা করি। আই হেট ইউ ইনফিনিটি। ক্ষমা করে আবার কেন ঘৃণা করো? তোমার বেশ সঙ্গ দূর হয়নি, অনুতপ্ত ভেবে ক্ষমা করেছি, কিন্তু তুমি ভালো হওনি। শাবাবের মেজাজ খারাপ হলো। তুমি কি চাইছো বলো তো? বলছো বিয়ে করে নিতে, আর বিয়ের জন্য পাত্রী খুঁজলেই দোষ? পাত্রী খুঁজলে দোষ না, দোষ তোমার নজরে। এক্স ওয়াইফের ফ্রেন্ডের দিকে নজর দাও। আশ্চর্য, তাকে তো আমার বিয়ে করা জায়েজ। আর তুমি তো বললে ওটা কোনো বিয়ে ছিল না, তাহলে সে আমার এক্স ওয়াইফের ফ্রেন্ড কিভাবে হয়? ফাবিহা ফোঁস করে বলল, শাবাব তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো। শাবাব মলিন হেসে বলল, আমি তো তোমার সামনে যাইনি ফাবিহা, তুমি নিজে এসেছো। আজ আমি বলছি, প্লিজ তুমি আর আমার সামনে এসো না। ফাবিহা থমকে গেল। এতদিন সে শাবাবকে নিজের সামনে আসতে বারণ করত, আর আজ শাবাব তাকে বারণ করছে। সে প্রশ্ন করে ফেলল, আমি আসলে কি তোমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি আবারও বেয়াদব অসভ্য হয়ে যা কিছু করে ফেলতে পারি, হয়তো তোমায় আটকেও ফেলতে পারি। তাই নিজের কথা ভেবেই তুমি আর এসো না। শাবাবের কথা কিসের ইঙ্গিত দিল ফাবিহার বুঝতে কষ্ট হয়নি। সে বলল, আমি আসছি। ফাবিহা আবারও পা বাড়ে। দরজা পর্যন্ত গিয়ে শুনতে পায়, তুমি প্লিজ আর কখনোই আমার সামনে এসো না, আমি দুর্বল হয়ে পড়ছি তোমার প্রতি। ফাবিহা না ঘুরিয়ে চলে গেল। রাগ উঠে গেল শাবাবের। এভাবে ফাবিহার কাছে নিজের দুর্বলতা প্রকাশ না করলেও পারত। শাবাব বাড়ি এসেছে 1 সপ্তাহ। সুরাইয়া দুজনকে নিয়ে বড় বিপদে আছেন। তুলি ছোট একটা মেয়ে, সে রান্নাবান্নার কাজে সাহায্য করে। স্ক্রিনে ফাবিহার নম্বর দেখে
অবাক হলো শাবাব। রিসিভ করে চুপ করে রইল। উপাসেও নীরবতা। শাবাবের কোনো সারা শব্দ না পেয়ে ফাবিহা ডাকলো, শাবাব আছো? বলো। আমার বিয়ে হচ্ছে শীঘ্রই, তোমার নিমন্ত্রণ রইল। থমকে গেল শাবাব। রুদ্ধশ্বাসে বলল, কংগ্রাচুলেশনস। পাত্রকে তুমি চেনো, আমার ফ্রেন্ড সানির কাজিন। তোমার ফ্রেন্ডেরও কাজিন সে। তুমি কিন্তু অবশ্যই আসবে। শাবাব সাথে সাথে কল কেটে ফোন দূরে ছুড়ে মারল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ঠুঁটে চেপে লাইটার অন করলো বাম হাতে। পরপর কয়েকটা সিগারেটের ধোঁয়া পুরো রুম প্রায় অন্ধকার করে ফেলেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। বাড়িতে একা মন টিকছে না। ফাবিহা খালার বাড়ি চলে এলো। হুরাইন তাকে পেয়ে খুশি হয়েছে। নতুন বিয়ের জন্য অগ্রিম ধন্যবাদ জানালো। কিন্তু ফাবিহা খুশি দেখাচ্ছে না। তাই হুরাইন জিজ্ঞেস করলো, আপনি কি বিয়েতে খুশি নন আপু? ফাবিহা ইতস্তত করে বলল, আমি দ্বিধায় আছি, বিয়েতে মন সাইতে ইচ্ছে না। বিয়ে হতে তো এখনো দেরি, ততদিনে মন ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। জানি না। আপনি কি আগের বিয়ে নিয়ে কোনো ভয় পাচ্ছেন? না। তবে কিসের পিছু টান? কোনোভাবে কি আপনি আপনার আগের স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়েছেন? দেখুন, এখনো সময় আছে। ফাবিহা বলল, না না, কোনো দুর্বলতা নেই, আমি বিয়ে করব। আপনি না বললে কিন্তু সব সময় সবাই মনের কথা বুঝবে না। তাই কি নিয়ে দুশ্চিন্তা হচ্ছে সেটা বললে ভালো হতো। কিছু নিয়ে দুশ্চিন্তা করছি না। হুরাইন আর জোরাজুরি করলো না। বিকেলে ফাবিহা নিজ থেকেই হুরাইনের কাছে গেল। চিন্তিত সুরে বলল, আমি যতবার বিয়ের কথা ভাবি ততবার শাবাবের কথা মনে হয়। এমন নয় যে ওকে আমি ভালোবাসি, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। হুরাইন হাতে তসবি পড়ছে, কথা বলছে না। রাতে সাজেদার সাথে এসে আলাপ করলো ফাবিহাকে নিয়ে। আম্মা, আমার মনে হয় ফাবিহা আপু আর ওনার স্বামীর ব্যাপারটা আরেকবার দেখা উচিত। যতটুকু আমি ধারণা করেছি দুজনের মনেই কিছু না কিছু আছে। তাই আমার মনে হয় আর একবার সবার সাথে কথা বলে ওনাদের এক করার ব্যবস্থা করলে ভালো হবে। আপনি খালার সাথে কথা বলে দেখুন। তোমার খালা শাশুড়ি ওই ছেলের কথা শুনতেই পারে না, কোনো লাভ হবে না। আচ্ছা, বুঝিয়ে বলেই দেখুন না। ওনারা স্বামী স্ত্রী দুজন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ফাবিহা আপু ভাঙবেন তবু মচকাবেন না, তাই সবাই মিলে একটা চেষ্টা করে দেওয়াই যায়। আচ্ছা, আমি কাল কথা বলবো ওর মা বাবার সাথে। তুমি এখন ঘুমাতে যাও। তোকে একটা কথা বলতে চাই, রাগ করিস না। কি কথা? সাজেদা বললেন, কথাটা ফাবিয়াকে নিয়ে। তুই আগেই রাগ করিস না, ওর বাবা আছে পাশে। আছে, কি কথা বলো? স্পিকার অন কর। করেছি। ফাবিয়াকে যে বিয়ে দিচ্ছিস ওর মতামত নিয়েছিস? ও তো আমাদের উপর সব বিয়ের আগেই ছেড়ে দিয়েছে। তাছাড়া এতদিন পর একটা ভালো সম্বন্ধ পেয়েছি, ও অমত করবে না। তুই কি জিজ্ঞেস করেছিস ওকে? আশ্চর্য, জিজ্ঞেস করার কি আছে? অমত থাকলেও তো নিজেই বলতো। আমার মনে হয় ওর আগের সম্পর্কের কথা একবার ভেবে দেখা উচিত। আগের সম্পর্কে কি ভেবে দেখবো? এবার কথা বললেন আতাউর রহমান। আপনি কি বলতে চাইছেন আপা? বুঝিয়ে বলুন। ফাবিয়ার আগের সংসারের কথা বলছি। দুজনের সম্পর্কে ফিরতে চায় কিনা জিজ্ঞেস করে নতুন সম্পর্কে এগোনো উচিত বলে আমি মনে করি। ফাবিহার মা বললেন, আপা, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? কি বলতে কি বলছো বুঝতে পারছো না? আতাউর রহমান বললেন, আপা, তারা একসাথে থাকবে না বলেই তো নিজের মতো করে সিদ্ধান্ত নিল, ডিভোর্সও হয়ে গেল। তাহলে এখন কোন হিসাবে এইসব বলছেন আপনি? ডিভোর্স হলেও ফেরার নাকি উপায় আছে, তাসিনের বউ বলল। আর তোমাদের মেয়ের গতিবিধি লক্ষ্য করেই আমাকে তোমাদের সাথে কথা বলতে বলেছে। ফাবিয়া কি বৌমার কাছে আগের সংসার ফিরে যেতে চায়, এমন কিছু বলেছে? না, তবে ঘুরিয়ে ফিরিয়ে এই বিয়েতে আর মত নেই। জামাইয়ের কথাও আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে। ফাবিহার মা বললেন,
তোমার ছেলের বউয়ের মাথা খারাপ, একবার আমার মেয়ের জীবন নষ্ট করেছে, ভাবছে তাসিনকে ফুসলিয়ে যদি আবার আমার মেয়েকে তাসিনের গলায় ঝুলিয়ে দেয়, সেই জন্য আমার মেয়ের ক্ষতি চাইছে। তুই ভুল ভাবছিস। যেখানে তোর মেয়ের বিয়েই হয়ে যাবে অন্য কোথাও, সেখানে ওর এসব ভাবনা আসবে কেন? আমি চিনি ওকে, আমার বৌমা খারাপ না। ফাবিহার মা বিলাপ করে বলছেন, তুমি তো জানো না আপা, ওই মেয়ে তোমার ব্রেন ওয়াশ করে ফেলেছে। দেখো গিয়ে তাবিজ কবজ করে তোমায় বশ করে ফেলেছে, নইলে আমার বোন কিভাবে পাল্টে যায়। সাজিদা বিরক্ত হয়ে বললেন, এখন মনে হচ্ছে তোরই মাথা খারাপ হয়েছে। মেয়ে তোর, যা ইচ্ছা তুই কর। বিক্ষিপ্ত মেজাজে কল কেটে দিয়ে বসে রইলেন তিনি। আতার রহমান কিছু ভাবছেন। ফাবিহার মা বললেন, কি ভাবছো তুমি? আতার রহমান চিন্তিত গলায় বললেন, তুমি ফাবিয়াকে বাড়িতে আসতে বলো। মায়ের ফোন পেয়ে ফাবিহা খালার বাড়িতে চলে গেল। রাতেই বাবা তাকে ডাকলেন। বাবা, দেখেছো? আতার রহমান মেয়েকে চেয়ার দেখিয়ে বললেন। হ্যাঁ, বস। ফাবিহা বসল। তোর যে বিয়ের কথা চলছে, এতে তোর মত আছে? ফাবিহা অস্বস্তি নিয়ে বলল, হঠাৎ এসব কথা কেন বাবা? না, জিজ্ঞেস করার প্রয়োজন আছে। ফাবিহা মাথা নিচু করে আছে। আতার রহমান বললেন, তোর মত না থাকলে আমরা না করে দিব, তবে কেন মত নাই সেটা বলতে হবে। ফাবিহা ফ্লোরের দিকে তাকিয়েই রইল। পায়ের নখ দিয়ে ফ্লোর খোঁচাচ্ছে। আতার রহমান সবটা সূক্ষ্ম চোখে পরখ করে জিজ্ঞেস করলেন, শাবাবের সংসারে ফিরে যেতে চাস? ফাবিহা এবার চমকে উঠে বাবার দিকে তাকালো। তাকিয়েই রইল। আতার রহমান বললেন, কি চাস স্পষ্ট করে বল। ফাবিহা অস্থির হয়ে বলল, আমি কিছু জানি না। ধমকে উঠলেন আতার রহমান। জানি না বললে তো হচ্ছে না, কি চাস বল। আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কেন বিয়ে করতে চাস না? তোর সব সমস্যা সমাধানের এখন একটাই রাস্তা, তাহলে কেন সেই রাস্তা বেছে নিচ্ছিস না? ফাবিহা নিরুত্তর। আতার রহমান বললেন, তোর ভাবগতি ভিন্ন কথা বলছে। যদি শাবাবের কাছে ফিরে যেতে চাস, তাহলে আগে এত নাটক কেন করলি? কেন জোর জবরদস্তি করে তালাক দিলি? ফাবিহা একটাও শব্দ উচ্চারণ করল না। আতার রহমান তীব্র রাগে চেয়ারে লাথি দিয়ে উঠে গেলেন। ফিরোজ আলমকে বাড়ি আনার পর একবার দেখে এসেছেন তাকে। আজ মেয়ের উপর রাগ থেকেই কল দিলেন। সালাম বিনিময় করেই জিজ্ঞেস করল, কেমন আছে? ভালো আর থাকি কিভাবে? ছেলে হাসপাতাল থেকে ঘুরে এলো, আমিও ঘরে অসুস্থ। এই আপনার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো। শাবাবের আবার কি হলো? ফিরোজ আলম অবাক হয়ে বললেন, আপনি জানেন না? আপনার মেয়ে বলেনি? আতার রহমান যেন তার চেয়ে বেশি অবাক হলেন। কি বলবে? এখন আবার তারা দুজন নতুন নাটক শুরু করেছে। ফাবিয়াকে বিরক্ত করায় সুমনের সাথে মারামারি করে আবার হাত পা ভেঙে এসেছে। আপনার মেয়েও হাসপাতালে আসা যাওয়া করছে। কি? আপনি তো দেখছি কিছুই জানেন না। আতার রহমান রাগ চেপে বললেন, আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন সে কি চায়, আমার মেয়ে কি চায় তা আংশিক ধরতে পেরেছি আমি। কি চায় সেটা জিজ্ঞেস করতে হবে না, এমনিতেই বোঝা যাচ্ছে। প্রথম থেকেই শাবাবের ভাবগতি এমন ছিল, ও তালাক দিতে চায়নি। তবুও দুইজনের সামনাসামনি বসিয়ে জিজ্ঞেস করা উচিত কবে বন্ধ হবে তাদের সার্কাস। আর যদি এভাবে চলতে থাকে তো দুইজনে কে বের করে দেওয়া উচিত হবে। দূরে গিয়ে রং তামাশা করুক। মেয়ের বিয়ে ঠিক করেছি, এতদিন সে কিছু বলেনি, আজ বলেছে বিয়ে করবে না। এখন শাবাবকে সুরাইয়ার ফিরোজ আলম বাঘের মতন ধরলেন। এত নাটকের মানে কি? আর কি শান্তিতে থাকতে দিবি না আমাদেরকে? ফাবিহা আর তোর মাঝে কি চলছে বলতো? কি চলবে? কিছু না চললে ওর বাবা আমাকে কেন কল দিয়েছে বল? সে কেন বিয়ে করতে চাইছে না? আমি জানি না। সুরাইয়া বললেন, সত্যি করে বল, আমাদের দোয়াশার মধ্যে রাখবি না। ও কেন বিয়ে করতে চাইছে না সেটা আমি কিভাবে জানবো? তুই জানিস না? শাবাবের শক্ত জবাব। না। সুরাইয়া বললেন,
ঠিক আছে, আমি তোর জন্য মেয়ে দেখছি, বিয়ে করে নে। আমি এখন বিয়ে করব না। চেঁচিয়ে উঠলেন সুরাইয়া। তোদের মধ্যে কিছু চলছে না? তুই বিয়েও করবি না, তাহলে চাইছিসটা কি? শাবাব কোনো প্রকার সংকোচ না করে দৃঢ় স্বরে বলল। ও কেন বিয়ে করতে চাইছে না আমি জানি না, আর আমি যেদিন ওকে ভুলতে পারবো সেদিন অন্য কাউকে বিয়ে করব, তার আগে নয়। কাউকে কিছু বলতে না দিয়ে শাবাব কটকট পাই বেরিয়ে যেতে নিল। দরজায় আসতেই ফিরোজ আলম হুঙ্কার ছাড়লেন। তাহলে ছেড়ে দিলি কেন? ও চেয়েছে তাই। আমি আগে যা করেছি এরপরে আর জোর জবরদস্তিতে কিছু হোক তা চাইনি। বলেই চলে গেল সে। সুরাইয়া ধপ করে বসলেন। ফিরোজ আলম ফোন করলেন আতার রহমানকে, জানালেন শাবাবের ব্যাপারে। তারপর আতার রহমান বললেন, আমি একটা প্রস্তাব রাখতে চাই। দেখুন, আপনি কি বলবেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা করলে কি সমাধান পাওয়া যাবে? এরপর যদি আবারও তারা উল্টাপাল্টা কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন এই দায়ভার কে নেবে? তখন আর তাদের ব্যাপার আমরা জানি না। এখন তারা যা চাইছে সেটাই হচ্ছে। পরবর্তীতে আবার একসাথে থাকতে চাইবে না বলে তো হবে না। দুইজনকে নিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেওয়া হবে। এখন আসলে আপনি আমি বললে তো হবে না। এভাবে এক হওয়ার বিধান কি? আগে একজন বিজ্ঞ আলেমের সাথে কথা বলতে হবে। আমরা ফায়রা ভাইয়ের বিয়ান আছেন, ওনার সাথে আগে কথা বলে দেখি। ঠিক আছে। তাসিনের বাবাকে নিয়ে হুরাইনের বাবার কাছে গেলেন আতার রহমান। সবটা শোনার পর তিনি বললেন, উপায় আছে একটা। কি? নতুন করে বিয়ে করে নিলে তারা সংসার করতে পারবে। আপনার বর্ণনা মতে তালাক আপনার মেয়ের পক্ষ থেকে, অর্থাৎ স্বামীর মুখ থেকে তিনি তালাকের স্বীকারোক্তি আদায় করিয়ে নিয়েছেন। এটাকে বলা হয় খুলা। যখন স্বামী স্বেচ্ছায় ছেড়ে দিতেন তখন তাকে বলে তালাক। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে খুলা। যদি দুজনে চান যে তারা একসাথে আবারও সংসার করবেন, তাহলে দ্বিতীয়বার মোহর দিয়ে বিয়ে করতে হবে। তাসিনের বাবা বললেন। কিন্তু বৌমা যে বলল তালাক। জনাব আজাদ বললেন, আপনারা আসবেন সে আমাকে জানিয়েছে এবং বিস্তারিত ঘটনা বলেছে। সে তালাকের কথা এবং দ্বিতীয়বার ফিরিয়ে নেওয়ার কথা বলেছিল আপনাদের মেয়ের বর্ণনা থেকেই। আপনাদের মা বারবার তালাক হয়েছে বলেছিল, কিন্তু সেটা কিভাবে ওটা তো বলেনি। তাছাড়া ফিরিয়ে নেওয়ার কথা বলার কারণেই আপনাদের মেয়ে দ্বিতীয়বার সংসার নিয়ে ভেবেছে, মুখ খুলেছে। আর কখনো ফিরতে পারবে না বললে সে কখনোই মনের কথা মুখে আনতো না, ভাবতো চিরতরে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। আমাদের দেশে অসংখ্য দম্পতি আছেন, রাগের মাথায় কোনো প্রকার বোঝাপড়া না করেই খুলা কিংবা তালাক দিয়ে ফেলেন। পরে আমাদের কাছে ছুটে আসেন দুজনে এক হওয়ার জন্য। যদি সুযোগ থাকে তবে তারা এক হতে পারেন। কেউ যদি 3 তালাক দিয়ে ফেলেন তাহলে আমাদের সাধ্য নেই তাদের এক করার। তখন তারা একে অপরের জন্য হারাম হয়ে যান। আজ তবে উঠি। বলে আতার রহমান উঠে পড়লেন। তাসিনের বাবাও বেয়াইকে বিদায় দিয়ে বের হলেন। সবটা পরিষ্কার, হুরাইনের কারণে ফাবিহার মন পরিবর্তন হয়েছে। আতার রহমান এতে খুশি নাকি বেজার বোঝা যাচ্ছে না। ফিরোজ আলম শাবাবকে বললেন, তৈরি হয়ে নে। কেন বাবা? তোর মায়ের সাথে যাবে বিয়ে করতে। বিস্মিত হয়ে বলল, কি? ফাবিহাকে বিয়ে করবি। ওর বাবা সব ব্যবস্থা করেছেন, আর বিয়ের আগে অবশ্য একটা পেপার সাইন করতে হবে। দ্বিতীয়বার ছাড়াছাড়ি হলে দুজনকেই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, হাজত বাসও হতে পারে। তুমি কি সব বলছো বাবা? তোকে তৈরি হতে বলেছি। যদি তুই শর্তে রাজি থাকিস তাহলে তৈরি হয়ে আয়, নয়তো আমি ফাবিহার বাবাকে না করে দিচ্ছি। শাবাব নিজের ঘরে এলেও ত্রস্ত পায়। ফোন হাতে নিয়ে পরপর ফাবিহাকে কল দিয়ে গেল। ও ফোন তুলছে না। এতে মেজাজ আরো খারাপ হচ্ছে। পঞ্চম বারে ফোন তুলল ফাবিহা। শাবাব দাঁতে দাঁত চেপে বলল, ফোন তুলতে এতক্ষণ লাগে? কি শুরু করেছো তুমি? কি বলছে বাবা? ফাবিহা শান্ত গলায় বলল, কি বলেছে? তোমাকে। একটু থেমে আবার বলল, তোমাকে বিয়ে করতে বলছে, এটা কি সত্যি? হ্যাঁ। শাবাব দমে নিল। রুদ্ধশ্বাসে বলল, তুমি কিছু বলনি? না। কিন্তু কেন? বাবা সিদ্ধান্ত নিয়েছেন, আমিও মেনে নিয়েছি। জোর জবরদস্তি সম্পর্ক তোমাকে মেনে নিতে হবে না। তুমি তোমার বাবাকে না করে দাও। না করার দরকার নেই। শাবাব সন্দিহান গলায় বলল, আজ তোমার গলা এত শান্ত লাগছে কেন?
আমি বিয়েতে মত দিয়ে দিয়েছি শাবাব, এটাই তোমার জন্য সুযোগ, এরপর আর এমন সুযোগ পাবে না। ফাবিহা কল কেটে দিল। শাবাব সিদ্ধান্তহীনতায় ভুগছে। ফাবিহার অভিব্যক্তি সে বুঝতে পারছে না। বাবার উপর জেদ করে নাকি মন থেকে বিয়েতে হ্যাঁ বলেছে বোঝা যাচ্ছে না। সে আবার গেল বাবার ঘরে। বাবা, ফাবিহার মতো নিয়েছো তোমরা? ওর মতিগতির লক্ষ্য করে ওর বাবা আমাকে এই প্রস্তাব দিয়েছেন। এজন্যই ও নতুন সম্বন্ধে না করে দিয়েছে, বলেছে বিয়ে করবে না। শাবাবের দ্বিধা কাটল। সে খুশি হবে কিনা বুঝতে পারছে না। ফাবিহা চুপচাপ বসে রইল। তার হৃৎপিণ্ড লাফাচ্ছে তড়িৎ গতিতে। সে নিজের দ্বিধা কাটিয়ে ওঠার আগেই বাবা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। কড়া কয়েকটা হুমকিও দিয়েছেন, তাই বিয়েতে সে মত দিয়ে দিয়েছে। তার একটা দ্বিধা কাটিয়ে ওঠার উপর সবটা ঝুলে আছে, তাই সবাইকে ঝুলিয়ে না রেখে হ্যাঁ বলে দিল। শাবাব, মা, জ্যাঠা জেঠি, খালা নিয়ে ফাবিহার বাড়ি আসলো। তার অস্বস্তি হচ্ছে। ফাবিহার মা থমথমে হয়ে আছে, একই রকম শাবাবের মাও। বিয়েটা হচ্ছে কেবল ফিরোজ আলম আর আতাউর রহমানের কারণে। নাস্তা পর্ব শেষে বিয়ে পড়ানোর পালা এলো। হুরাইন ফাবিহাকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ। ফাবিহা হুট করে হুরাইনকে জড়িয়ে ধরল। আমি জানি না আমরা ভবিষ্যৎ কি, অনিশ্চয়তার মাঝে আবারও বাবার আছে, দোয়া করি ও আমার জন্য। ইনশাআল্লাহ খুব ভালো সংসার হবে আপনার। আপনার কি মনে হচ্ছে না আপনার স্বামী পরিবর্তন হয়েছে? আমার ভয় হচ্ছে ও যদি পরে আবার আগের মতো আচরণ করে। আপনি আছেন কি করতে? তাকে পিটিয়ে মানুষ বানিয়ে নেবেন, আবার সত্যি সত্যি পেটাবেন না কিন্তু, ওটা হলো কৌশলের পেটা। বলেই হেসে ফেলল হুরাইন। ফাবিহাও হেসে ফেলল। শাবাব ভাঙা হাত নিয়ে কাছু মাচু করে বসে আছে। কাজী নতুন করে দিনমোহর ধরে বিয়ে পড়াচ্ছেন। পাশের ঘরেই ফাবিহা। তাকে কবুল বলতে বলা হলো। সময় চলে যাচ্ছে, ফাবিহার মুখ দিয়ে কবুল বের হচ্ছে না। শাবাব অশান্ত হয়ে পড়ল। তার মানে আবারও জোর জবরদস্তি হচ্ছে। সে বলল, ও বলতে না চাইলে বলার দরকার। শাবাবের কথা সম্পূর্ণ না হতেই ফাবিহা তিন কবুল বলে ফেলল। এবার শাবাবের পালা। সেও বলে ফেলল কবুল। আবারও দুজনের জীবনে একসাথে জুড়ে গেল। হুরাইন ফাবিহাকে বলল, আল্লাহ আপনাদের বিবাহিত জীবনে কল্যাণকর করুন। ছোট হয়ে একটা কথা বলি, সব সময় দুজনেই উত্তেজিত আচরণ করবেন না। একজন রেগে থাকলে অন্যজন চুপ থাকবেন। এরপর মাথা ঠান্ডা হলে দুজনের ব্যাপারটা নিয়ে বোঝাপড়া করুন। হুট করে এমন সিদ্ধান্ত নেবেন না যাতে পস্তাতে হতে পারে। এবার আপনারা এক হতে পেরেছেন বলে ভাববেন না বারবার সুযোগ পাবেন। খাওয়া দাওয়া শেষ করে সুরাইয়া পুত্রবধূ নিয়ে বাড়ি যাবেন। ফাবিহার মা এখন আতঙ্কে আছেন, মেয়ের না কিছু হয়ে যায়। শাবাবের ভালো কোনো আচরণ এখন পর্যন্ত ওনার নজরে পড়েনি, তাই তিনি ভরসা করতে পারছেন না। কেবল স্বামীর কথার উপর কথা কাটাতে পারেনি বলেই মেয়েকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন। ফাবিহা জড়িয়ে ধরেই তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। ফাবিহাও মাকে ধরে কাঁদছে। আতাউর রহমান কাঁদলেন না, মেয়ের মাথায় হাত রেখে বললেন, সবসময় মাথা ঠান্ডা রাখবে। দ্বিতীয়বার যেন কোনো ধরনের সমস্যা না হয়। তোমাদের ভিতরের সমস্যা তোমরাই মিটিয়ে ফেলবে। শাবাবকে বললেন, তোমার উপর ভরসা রাখার জায়গাটা রেখো, অন্যথায় সাইন তো করছো, কি লেখা আছে তা নিশ্চয়ই পড়েছো। শাবাব মাথা নিচু করে বলল, আমি আমার বাবার আপনার সবার ভরসা রাখার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। গাড়িতে সবাই একত্র উঠল। শাবাব আর ফাবিহার মাঝে কথা হলো না। শাবাবের বাড়ি যাওয়ার পর সকলে মিলে দুজনকে আবারও বুঝিয়ে সুঝিয়ে খাই ঘরে পাঠিয়ে দিল। দুজনেই চুপ। ফাবিহা তার জায়গায় শুয়ে পড়েছে। শাবাব গলা ঝেড়ে সেও পাশে শুয়ে পড়ল। খানিকক্ষণ পর বলল, তোমার সমস্যা হলে বলিও। ফাবিহা বলল, সমস্যা হলে কি করবে? কিছু না। ব্রু কুঁচকে গেল ফাবিহার। তাহলে জিজ্ঞেস করার কি প্রয়োজন ছিল? যদি সমস্যা হয় তবে মানিয়ে নেব। এরপর দুজনেই চুপ। পরক্ষণে কম্বল নিয়ে টানাটানি। দুজন দুদিক ফিরে খাটের দুই মাথায় শুয়েছে বিধায় কম্বল টান পড়েছে। শাবাব টানছে একদিকে, ফাবিহা টানছে অন্যদিকে। শাবাব এবার পুরো কম্বল ছেড়ে দিল। ফাবিহার দখলে সব কম্বল। সোজা হয়ে চোখ বুজে আছে শাবাব। ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। ফাবিহার কাছে সবটুকু কম্বল, অথচ সে ঘুমোয়নি। ধীরে ধীরে পাশ ফিরল। বুকে দুহাত ভাঁজ করে রেখেছে শাবাব। আস্তে করে তার গায়ে কম্বল তুলে দিয়ে মাঝখানে দূরত্ব কমিয়ে নিল। খুঁটিয়ে খুঁটিয়ে শাবাবের চোখ, সরু নাক, পুরো মুখের আদল দেখছে। যদি না তাসিমকে সে পছন্দ করত আর শাবাবের চরিত্র সম্পর্কে না জানতো, তবে কি সে শাবাবের
প্রেমে পড়তো না, নিজের মনকে প্রশ্ন করে জবাব পেয়ে গেল। কোনো বাধা না থাকলে নিশ্চয়ই সে শাবাবের জালে পা দিয়ে ফেলতো। হঠাৎ ঝট করে চোখের পাতা খুলে ফেলল শাবাব। ফাবিহা এক ঝটকায় দূরে সরে গেল। আবারও কম্বল সরে গেল শাবাবের শরীর থেকে। শাবাব বলল, আমার ঠান্ডা লাগছে ফাবিহা। ফাবিহা নড়চড় করল না, তাই শাবাবি আরেকটু কাছাকাছি গিয়ে গায়ে কম্বল জড়িয়ে নিল। সকালে ফাবিহার আগে ঘুম ভাঙল। সে সময় দেখল ফজরের সময় এখনো আছে, তাই দেরি না করে উঠতে গিয়ে আঁচল টান দিল। শাবাবের পিঠে নিচে পড়ে আছে, সে টানাটানি করছে। হয়রান হয়ে শাবাবের হাতে মৃদু ধাক্কা দিয়ে বলল, শাবাব, শাবাব, আমার আঁচল ছাড়ো। শাবাব ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, আমার আঁচল ছাড়ো। আমি তোমার আঁচল ধরিনি। ফাবিহা শাবাবের নাক চিপে ধরল। শ্বাস নিতে না পেরে শাবাব ধরফড়ি উঠল। আঁচল ছাড়া পেয়ে চলে গেল ফাবিহা। শাবাব হতভম্ব হয়ে বসে রইল। নাস্তা করতে বসে শাবাবের কাজিন বলল, ও মা, ভাবির চুল দেখি শুকনো। শাবাব বিষম খেল। তার দিকে পানির গ্লাস বাড়িয়ে দিল ওর জ্যাঠাতো ভাই। কিস, বড়রা কেউ নিয়ে এখানে। মিফতাকে ওর ভাই ধমক দিল। তোর এত কিছু কি দরকার? ফাবিহা লজ্জায় মাথা নিচু করে আছে। শাবাব তাকিয়ে দেখলো ফাবিহার চোখে মুখে আজ রাগ নেই। তার লজ্জায় আলু থালু গালের দিকে তাকিয়ে ঘোর নিয়ে তাকিয়ে রইল। প্রথমবার ফাটালো মাথা, দ্বিতীয়বার ভাঙা হাত নিয়ে বিয়ে করতে হলো। আজ জ্যাঠার বাসায় দাওয়াত আছে। সুরাইয়া ফিরোজ আলমকে রেখে যাবেন না। ফাবিহা আর শাবাবের সাথে তুলে যাবে। শাড়ির আঁচল ঠিক করেছে ফাবিহা। সিগারেটের উৎকট গন্ধ নাকে ঢুকে গেল। শাবাব বিছানায় পায়ের উপর পা তুলে বাঁ হাতে সিগারেট ফুঁকছে। ঠোঁট জোড়া কাজে দেখাচ্ছে। ফাবিহা সিগারেটের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো। শাবাব হঠাৎ লক্ষ্য করলো বিষয়টা। ফাবিহার চাহনি দেখে ভ্রু কুচকে বলল, তুমিও সিগারেট খাবে? এসব স্বাস্থ্যের জন্য ভালো নয়। ফাবিহা কড়া স্বরে বলল, আমি তোমার মতো খবিশ নই যে ছাইপাশ খাবো। এসব ছাড়তে হবে তোমায়। ছেড়ে দেব, কিন্তু বিনিময়ে কি পাবো? শাবাবের ভেতরকার অভিসন্ধি আজ করতে পেরে চোখ শুরু হয়ে এলো ফাবিহার। আর কি চাইছো? কি চাওয়ার বাকি? শাবাব ফাবিহার চোখের দিকে তাকিয়ে বলল, পেয়েও তো স্বাধীনতা পেলাম না। ভালো হয়ে যাও শাবাব। শাবাবের ঠোঁটে তীর্যক হাসি। তুমি আমায় সুযোগ দিয়েছো। ফাবিহার কিছু বলার পূর্বেই তুলি দরজায় এসে দাঁড়ালো। ভাইজান, ভাবি, আপনার গো হয় নাই? শাবাব বলল, না, মাত্র তো বিয়ে হলো। বাচ্চা কাচ্চা হতে অন্তত 1 বছর তো অপেক্ষা করতেই হবে। তুলি লজ্জা পেয়ে মিটিমিটি হাসলো। ফাবিহা ফুঁসি উঠল। শাবাব, আমি কিন্তু তোমার মুখ ভেঙে দেবো। ছোটদের সামনে কি বলছো তুমি? শাবাব ভ্রু কুচকে বলল, তুলি, তুই ছোট? ও, তাহলে তুই যা। এখন থেকে তোর ভাবিকে গোপনে বলবো। তুলি লজ্জা লজ্জা মুখ করে ছুটে পালিয়ে গেল। শাবাব বলল, তুলি চলে গিয়েছে, এবার বলবো? যে ভালো হাতটা আছে না, ওটাও এখন ভেঙে ফেলবো। এক বস্তা রাগ নিয়ে বেরিয়ে গেল ফাবিহা। শাবাব আলগোছে হাসল। এখনো জড়তা কাটেনি ফাবিহার। তবে এর একটা উপরি উপরি গাড়ি নিয়ে খালার বাড়ি দাওয়াত খেতে গেল। যাওয়ার পর থেকে দুজন এক জায়গায় বসে আছে। তুলি আনন্দে নেচে বেড়াচ্ছে। জোহরের আজান পড়ল। ফাবিহা শাবাবের উদ্দেশ্যে বলল, নামাজ পড়তে যাও। শাবাব নড়ে চড়ে বসল। ফাবিহা তীক্ষ্ণ চোখেই তাকিয়ে বলল, কি হলো? শাবাব বলল, আমার হাতে সমস্যা, তো সুস্থ হলে পড়বো। ভাঙা হাত নিয়ে বিয়ে করতে পেরেছো, খেতে পারো, সব পারো, আর নামাজ পড়তে পারবে না? তাহলে এক কাজ করো, খাওয়া, বাথরুম, গোসল এসব সুস্থ হলেই করে নিও। শাবাব বসা থেকে উঠে ইচ্ছে না থাকার পরও পা বাড়ালো। ফাবিহা তার প্রতিটা কদম মনোযোগ দিয়ে শুনছে। গুনছে। এবার সেও নামাজ পড়ে নিল। শাবাব অনেক দিন পর আজ আবার মসজিদে প্রবেশ করলো খালুর সাথে। শরীরে মৃদু শিহরণ বয়ে গেল। জামায়াতের সাথে নামাজ আদায় করে বাড়ি ফিরতে খালা পুরুষদের একসাথে খাবার খেতে বসিয়ে দিলেন। পরের মেয়েদের সাথে ফাবিহা বসবে। শাবাব বলল, ফাবিহা, তুলি, বসে যাও আমাদের সাথে। খালা বললেন, ওরা আমাদের সাথে খাবে, তোরা খেয়ে নে। শাবাব খেয়ে উঠে গেল। ফাবিহা খালা শাশুড়ির সাথেই পরে খেয়ে নিল। বাড়ি আসার পর হুরাইনের কল্পে ঠোঁটের কোণ প্রসারিত হলো। সালাম বিনিময় করে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? সব ঠিকঠাক চলছে? চলছে। তুমি এখন আমাকে আপনি করেই ডাকবে? আমি তোমার প্রথম থেকেই তুমি ডেকে এসেছি। হুরাইন মৃদু হেসে বলল, অনুমতি পেয়ে গিয়েছি, এখন থেকে তুমি বলবো। কথার মাঝে শাবাব প্রশ্ন করল,
কার সাথে কথা বলছো? হুরাইন। শাবাব বলল, ওনাকে একটা ধন্যবাদ দিও আমার পক্ষ থেকে।